তো আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন কোর্সের নাম হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার একটা খুবই ট্রিভিয়াল কোর্স, খুবই বেসিক কোর্স। এখান থেকে আমরা শিখতে পারবো হচ্ছে যে কিভাবে কম্পিউটারের যে ফাংশনালিটিসগুলো কিভাবে হচ্ছে কাজ করে একদম লোয়ার লেভেলে, এবং এই ফাংশনালিটিস কাজ করার জন্য একদম বেসিক যে কম্পোনেন্টগুলো দরকার সেই কম্পোনেন্টগুলো কী কী ছিল এবং সেগুলো কাজ করে কী করে, এবং একই সাথে তাদের নিজেদের ভিতরে যে যে রিলেশনগুলো অর্থাৎ দুইটা কম্পোনেন্ট কীভাবে কানেক্ট করা হয়েছে এবং সেগুলো কীভাবে একটা বড় কাজকে শেষ পর্যন্ত নিয়ে যাচ্ছে, এই যে বেসিক যে অপারেশনসগুলো এইগুলা বোঝার জন্য বা জানার জন্য আমাদের এই কোর্সটা কম্পিউটার আর্কিটেকচার। তো এই কম্পিউটার আর্কিটেকচারে আমরা অ্যাকচুয়ালি হাই লেভেলের কোনো নলেজ না নিলেও আমরা বেসিক্যালি প্রোগ্রামাররা কীভাবে শুরু থেকে চিন্তা করতো, শুরুর দিকের যে কম্পোনেন্টগুলো ছিল সেগুলো কীভাবে কাজ করতো, কম্পিউটারের পারফরমেন্স, কম্পিউটারের কিছু বেসিক যেমন কন্ট্রোল ইউনিট, মেমোরিজ, এই জিনিসগুলো কিভাবে ফাংশন করে, ক্যাশ মেমোরি, এই জিনিসগুলো কিভাবে কাজ করে, কিভাবে অপারেশনস পারফর্ম হয়, কম্পিউটারের কিছু বেসিক স্ট্রাকচার, এই জিনিসগুলো হচ্ছে আমরা কম্পিউটার আর্কিটেকচার কোর্সের মধ্যে জানতে পারবো। আচ্ছা, এই যে ম্যাটেরিয়ালসগুলো এগুলো আমার ওয়েবসাইটে দেওয়া আছে, অর্থাৎ এই যে পিডিএফ স্লাইডস এগুলো। তো আমরা শুরু করি। প্রথম আমরা এই কোর্সটা করার জন্য দুইটা বই ব্যবহার করব। এই বই দুইটার নাম হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশনে এবং আমার ওয়েবসাইটে দেওয়া থাকবে। বই দুটার একজন লেখক হচ্ছেন উইলিয়াম স্টলিংস, আর একটা হচ্ছে প্যাটারসন। দুইটা বই এই কম্পিউটার আর্কিটেকচার খুব ফেমাস বই। আমরা দুইটা বইকেই সমানভাবে ব্যবহার করব, অর্থাৎ কোনো একটা বই পড়লে হবে না, দুইটাই আমাদের প্রয়োজন পড়বে। আচ্ছা, তো এই বইগুলো কালেক্ট করে নেওয়ার জন্য বলা হচ্ছে। ওকে, পরবর্তীতে স্লাইডে যাই। প্রথমেই হচ্ছে আমাদের প্রতিটা স্লাইডে মোটামুটি এরকম একটা স্ক্রিন দিয়ে শুরু হবে, যেখানে হচ্ছে আমি বলে নিচ্ছি যে এই যে পুরো ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করা হয়েছে, এই ম্যাটেরিয়ালগুলো কালেক্ট করা হচ্ছে ইন্টারনেটের বিভিন্ন জায়গা থেকে। কোনো একটা স্লাইড থেকে হয়তো একটা অংশ নেওয়া হয়েছে, কিংবা এই যে বইগুলো ছিল, অর্থাৎ উইলিয়াম, এখানে যে নাম লেখা আছে আমাদের, এই যে প্যাটারসন এবং স্টলিংসের যে বইয়ের যে অরিজিনাল স্লাইডসগুলো আছে, ওই স্লাইডসগুলো থেকে কিছু লেখা নেওয়া হয়েছে, কিছু আমি নিজে লিখেছি, এবং যে ছবিগুলো ব্যবহার করা হচ্ছে ওগুলো হচ্ছে স্টকের ইমেজ, কিছু কিছু নেট থেকে কালেক্ট করা হচ্ছে। তবে মোস্টলি ফ্রি ইমেজগুলো ইউজ করা হয়েছে, যেগুলো স্টক ইমেজ হিসেবে ফ্রিতে পাওয়া যায়। আচ্ছা, তো এরপরে যে আমাদের একটা পরের কনফেশনটা হচ্ছে যে এই স্লাইডগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে এই স্লাইড শুধুমাত্র হচ্ছে শিখতে সাহায্য করবে, একটা আইডিয়া নিতে সাহায্য করবে, একটা ধারণা পেতে সাহায্য করবে, কিন্তু শুধুমাত্র এই স্লাইডগুলো পড়লে পুরো কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে জানা যাবে না, পুরো ডিটেল টপিকগুলো সম্পর্কে জানা যাবে না। অবশ্যই বই পড়তে হবে। এই স্লাইডগুলো শুধুমাত্র আমি কোন টপিকের উপরে কোন টপিক পড়াবো সেই জন্য তৈরি করে রাখা। এইটা দেখে শুধুমাত্র কম্পিউটার আর্কিটেকচারের সব নলেজ নেওয়া যাবে না। আমাদের পরীক্ষায় বা অন্য কোনো জায়গায় যদি এই নিয়ে কোনো প্রশ্ন করা হয়, যদি ভাইবা বোর্ডের থেকে প্রশ্ন করা হয়, তবে শুধুমাত্র স্লাইডের এই উত্তরগুলো পুরোটা কভার করবে না। অবশ্যই আমাদের বই থেকে প্রত্যেকটা টপিক বেছে পড়তে হবে। এই পড়ানোর সময় আমি চেষ্টা করব কোনো একটা পর্যায়ে বলে দেওয়ার যে পার্টিকুলার টপিকটা কোন বই থেকে নেওয়া আছে। আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে মূলত স্টলিংসের বই থেকে পড়ানো হচ্ছে, এবং একটা টপিক যেমন হচ্ছে কেন কম্পিউটার আর্কিটেকচার আমরা পড়তে যাচ্ছি, এর একটা টপিক হচ্ছে প্যাটারসনের বই থেকে পড়ানো হচ্ছে। তো অবশ্যই আমি রেলিভেন্ট চ্যাপ্টারগুলো অবশ্যই উল্লেখ করে যাব, এবং ওই পার্টিকুলার বইতে যেয়ে ওই চ্যাপ্টারটা দেখে নিতে হবে। ওকে, আচ্ছা, তো আমরা প্রথমেই হচ্ছে এই কম্পিউটার আর্কিটেকচার কোর্সের ভিতরে, যদিও নামটা কম্পিউটার আর্কিটেকচার, কিন্তু এর সাথে আসলে দুইটা বিষয় জড়িত। একটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার এবং কম্পিউটার অর্গানাইজেশন। দুইটাই ইকুয়ালি ইম্পর্ট্যান্ট, দুইটাই হচ্ছে এই কোর্সের জন্য প্রয়োজনীয়। আমাদের কোর্সে যখন আমরা টপিকগুলো পড়াবো তার দুইটাই হচ্ছে এর কোনো না কোনো ফাংশনালিটিকে কানেক্ট করবে, শুধুমাত্র একটাকে কানেক্ট করবে না, অবভিয়াসলি দুইটাকেই কানেক্ট করবে। প্রথমটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। কম্পিউটার আর্কিটেকচার বলতে আসলে আমরা বুঝি যেটা প্রোগ্রামার বা কোডার যে জিনিসগুলো জানতে পারে বা তার সামনে যে জিনিসগুলো ভিজিবল, অর্থাৎ সে যে জিনিসগুলো দেখতে পায় কোডিংয়ের জন্য, তা একটা সফটওয়্যার বানানোর জন্য কিংবা একটা কম্পিউটারের বিভিন্ন ফাংশনালিটিকে কাজে লাগানোর জন্য তার যে জিনিসগুলো জানার প্রয়োজন পড়ে, যেগুলো ভিজিবল হবে তার সামনে, সেগুলোকেই আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। সেই পার্টটাকেই আমরা বলতেছি কম্পিউটার আর্কিটেকচার। আর এই যে কম্পিউটার আর্কিটেকচারের ভিতরে এই যে ওই পার্টটাকে, যে ফাংশনালিটিটা প্রোগ্রামার জানতেছে,
ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে কম্পোনেন্টগুলো প্রয়োজন পড়ে এবং ওই কম্পোনেন্টগুলোর ভিতরে যে রিলেশনটা হয় সেই রিলেশনটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। এই দুইটা আসলে একই জিনিস, কিন্তু ব্যাপারটা মাঝখানে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে। প্রথমটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার হলো সেই জিনিস যেটা জানার ফলে প্রোগ্রামার আলটিমেটলি কোডিং করতে পারবে বা সে কম্পিউটারটাকে ব্যবহার করতে পারবে বা সিস্টেমটাকে ব্যবহার করতে পারবে, এবং ওই সেই জিনিসগুলো যেগুলো সে জানতে পারতেছে সেই সেই ফাংশনালিটিটা তৈরি করার জন্য যে কম্পোনেন্টগুলো লাগছে সেই বা যে ইউনিটগুলো লাগছে সেই ইউনিট এবং সেই ইউনিটদের ভিতরের রিলেশনশিপটাকেই আমরা বলতে হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। কম্পিউটার আর্কিটেকচারের কিছু উদাহরণ যদি আমরা দিই, যেমন আমাদের প্রোগ্রামারকে অবশ্যই ইনস্ট্রাকশন সেট, অর্থাৎ কী কী কিওয়ার্ড ব্যবহার করলে যোগ হয়, কী কী কিওয়ার্ড ব্যবহার করলে গুণ হয়, ডাটা সেভ রাখার জন্য আমাকে কী কী কিওয়ার্ড জানতে হবে, এই যে ছোট ছোট যে ইনস্ট্রাকশনগুলো, এগুলোকে আমরা একসাথে বলি ইনস্ট্রাকশন সেট। এই ইনস্ট্রাকশন সেট হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। ডাটা কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে মেমোরির মধ্যে, সেই যে নলেজটা, কত বিটের ডাটা রাখা হয়েছে, সেটাকে বলতেছে আমরা কম্পিউটার আর্কিটেকচার। আইও মেকানিজম, কীভাবে ইনপুট নেওয়া হবে, কীভাবে আউটপুট নেওয়া হবে, এটাকে বলতেছে আমরা কম্পিউটার আর্কিটেকচার। আবার এদের ভিতরের যে রিলেশনগুলো, যেমন আইও ইনস্ট্রাকশন নেওয়ার জন্য আমার একটা ইন্টারফেসের প্রয়োজন পড়বে, তাই না? তারপরে হচ্ছে ডাটাটা আমি নিয়ে আমি আসলে কোথায় পাঠাবো, কিভাবে পাঠাবো, একটা তারের উপর থেকে যাবে, যে তারগুলোকে আমরা বলে থাকি বাস, এই বাসের মধ্যে থেকে যাওয়ার সময় কোন দিকে যাবে, এই যে নলেজটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। কিংবা মেমোরি, কোন ধরনের মেমোরি টেকনোলজি ইউজ করেছে মেমোরিকে ইমপ্লিমেন্ট করার জন্য, সেখানে কিভাবে ডাটা রাখা যায়, এটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। তাহলে এখানে আমাদের দুইটা, আমরা যদি আরও একটু ডিটেলসে উদাহরণ দিই, তার মানে সে আমাদের মাল্টিপ্লিকেশনের ইনস্ট্রাকশন আছে কি নাই একটা কম্পিউটার বা একটা সিস্টেমের মধ্যে, এই প্রশ্নটার উত্তরটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। এবং এটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, নিচের লেভেলে কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়েছে, সেই যে টেকনোলজিগুলো, ওইগুলোকে আমরা বলতেছি হচ্ছে কম্পিউটার অর্গানাইজেশন। ওকে, ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম কম্পিউটার আর্কিটেকচার কি, কম্পিউটার অর্গানাইজেশন কি। তো আমাদের আরও কিছু জানার দরকার, সেটা হচ্ছে যে একই টাইপের কম্পিউটারের মাল্টিপল মডেল থাকতে পারে। যেমন ইন্টেলের আগে শুরুর দিকের প্রসেসরের নাম ছিল 8080, তারপর ছিল হচ্ছে 8086, 8085, এগুলো ইন্টেলের খুব পপুলার শুরুর দিককার মাইক্রোপ্রসেসর। তো একই কোম্পানির বিভিন্ন মডেলের কম্পিউটার মডেল বা বিভিন্ন মডেলের মাইক্রোপ্রসেসর থাকতে পারে, কিন্তু তাদের নিচের যে অর্গানাইজেশন, অর্থাৎ নিচের যে স্ট্রাকচার, ফাংশনাল ইউনিট, যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টগুলো আছে, সেগুলো ডিফারেন্ট হতে পারে। কোনোটায় হয়তো মাল্টিপ্লিকেশনের জন্য আলাদা একটা মাল্টিপ্লিকেশন ইউনিট ব্যবহার করা আছে, আবার কোনো একটা পার্টিকুলার কম্পিউটারে বা মাইক্রোপ্রসেসরের ভিতরে হয়তো শুধুমাত্র যোগ দিয়েই গুণের কাজ করে দেওয়া হয়েছে। এই যে নিচের যে স্ট্রাকচার, এইটা চেঞ্জ হতে পারে, কিন্তু তার জন্য হয়তো উপরের স্ট্রাকচার, উপরের যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি অ্যাজ এ প্রোগ্রামার, ওইটার হয়তো কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটাই হচ্ছে আমাদের কম্পিউটার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনের মধ্যে পার্থক্য তৈরি করতেছে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে যখন নতুন কম্পিউটার তৈরি করা হয়, তখন যদি খুব বেশি বড় ব্রেক থ্রু না হয় টেকনোলজিতে, তাহলে দেখা যায় যে ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটি সাপোর্ট করে। ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটি বলতে বোঝায় যে আমি যদি নতুন একটা কোড লিখি, সেটা পুরো নতুন একটা সিস্টেম তৈরি করি, সেই সিস্টেমের জন্য লেখা কোডও দেখা যাবে যে পিছনের কোনো একটা সিস্টেমে কাজ করতেছে। ঠিক আছে, যদি বড় কোনো ফাংশনাল ইউনিট বা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচারে চেঞ্জ না আনা হয়, তাহলে নর্মালি অনেক সময় ভিতরের যে অর্গানাইজেশন, সেটা দেখা যায় ব্যাকওয়ার্ড কম্প্যাটেবিলিটিকে সাপোর্ট করে। অর্থাৎ অর্গানাইজেশন ডিফারেন্ট হলেও ওই ইনস্ট্রাকশন সেটটা দেখা গেল কাজ করতেছে। ঠিক আছে, হয়তো এফিসিয়েন্ট হয়েছে, পরের কম্পিউটারটা হয়তো এফিসিয়েন্ট হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে ইনস্ট্রাকশন সেট সেম। তো আগেরটাও দেখা যাবে সে এফিসিয়েন্সি হারায় হলেও ওটা সাপোর্ট দিতে পারবে। এরকমভাবেই আমাদের শুরুর দিকের মডেলগুলো ছিল কম্পিউটার আর্কিটেকচারের ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা এরপরে আসি। তো আগানোর আগে আমরা গুরুত্বপূর্ণ যে উত্তরটা দিতে হবে প্রত্যেকটা কোর্সেই, সবচেয়ে বড় যে প্রশ্নটা হয়ে দাঁড়ায়, কেন? হোয়াই 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 হোয়াই। এই হোয়াই এর উত্তরটা হচ্ছে যে কেন আমাদের কম্পিউটার আর্কিটেকচার প্রয়োজন, এটার উত্তরটা হচ্ছে যে আমরা যদি এক এক করে আসি, আমি অ্যাজ এ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে যদি আগাতে চাই, তাহলে অবশ্যই আমার কম্পিউটার কাজ করে কীভাবে, এটা জানার খুবই জরুরি। নাহলে খুব হাস্যকর হয়ে দাঁড়াবে যে আমি যদি হচ্ছে একটা ভাইবা বোর্ডে যাই, সেখানে আমাকে বেসিক প্রশ্ন করা হলো যে কম্পিউটারের ভিতরে আসলে ডাটাটা কোথায় রাখে, এটা বিট আকারে থাকে, আমরা জানি আসলে বিটটা কত বিটে থাকে, কীভাবে থাকে, শুরুর দিকের কোনো উদাহরণ আমি দিতে পারি কিনা। এই ধরনের কোশ্চেন উত্তর আসলে দেওয়া সম্ভব হবে না যদি আমি কম্পিউটার আর্কিটেকচার না জানি।
তো এই কম্পিউটার আর্কিটেকচার কোর্স হচ্ছে অনেকটা এই ধরনের উত্তরগুলো খুঁজে বের করা, বেসিক যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে, সেগুলো রিলেশন, এগুলো জানা। আমরা যদি একটা একটা করে পয়েন্ট ধরি, আমরা যদি শুরুর দিকে যাই যে কি কি আছে, তো সিস্টেম হচ্ছে এরকম। শুরুর দিকে ছিল হচ্ছে যে মানে প্রথম পয়েন্টটা যদি আমরা ধরি যে এমন যদি হয় যে প্রোগ্রামার আসলে ভিতরে কি হচ্ছে জানে না, তার কাছে পুরোটা একটা ম্যাজিকের মতো মনে হচ্ছে, তাহলে আসলে এটা হতে পারে না। মানে এটা একটা ভালো প্রোগ্রামারের বা প্রফেশনাল কারো বৈশিষ্ট্য হতে পারে না। তাকে অবশ্যই জানতে হবে যে ভিতরে কিভাবে কাজ করতেছে। এই জন্য আমাদেরকে হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার জানতে হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হতে পারে যে একটা কম্পিউটার সায়েন্টিস্ট বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট যদি বুঝতে না পারে যে কম্পিউটারের ফাংশনালিটিটা কীভাবে তৈরি হয়েছে, এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কীভাবে কাজ করে, প্রতিটা কম্পোনেন্ট একটার সাথে কীভাবে ইন্টারাক্ট করতেছে, তাহলে তার হচ্ছে এই পুরো সিস্টেম সম্পর্কে কোনো আন্ডারস্ট্যান্ডিং বা এই সিস্টেমে এত কমপ্লেক্স একটা সিস্টেমের জন্য কোনো বলা যায় যে অ্যাপ্রিসিয়েশন তৈরি হবে না। এই জন্য হলো আমাদের কম্পিউটার আর্কিটেকচার পড়তে হবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ ৩ নাম্বারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই জানতে হবে যে আমরা যদি কোনো একটা সিস্টেমকে আরও আপডেট করতে চাই, সে আজকে কালকে আমাদের মধ্যে কারো, যে আমাদের স্টুডেন্টদের কারো একজনের ইন্টেলে চাকরি হলো, তাহলে কি করে আমাদের একটা সিস্টেমকে আরও উন্নত করতে হবে। সে আমি ক্লক স্পিড বাড়াতে পারবো কি না, ক্লক স্পিড বাড়াতে গেলে আমার অন্য কোনো জায়গায় সে বাসের সাইজের কোনো এফেক্ট পড়বে কি না, বাসের সাইজের এফেক্টের কারণে আমার ক্যাশ সাইজে কীরকম চেঞ্জ হতে পারে, সেটা বাড়ানো বা কমানো সম্ভব কিনা। একটা কম্পোনেন্টকে যদি আমি চেঞ্জ করি তাহলে আসলে ওভারঅল পারফরমেন্সে আসলেই কোনো উন্নতি হয় কিনা। এই যে নলেজগুলো জানতে হলেও আমাদেরকে আসলে কম্পিউটার আর্কিটেকচার জানতে হবে। এবং ফাইনালি আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পুরো কমার্শিয়াল সিস্টেমের আজকালকার যে কম্পিউটারগুলো বের হচ্ছে বাজারে, এর কমপ্লেক্সিটি সম্পর্কে যদি আমরা একটা ধারণা পেতে চাই যে আসলে কতটা জটিলভাবে এগুলো তৈরি করা হচ্ছে এবং কতটা এফিশিয়েন্ট ওয়েতে এই জিনিসগুলো কাজ করে, সেটা সম্পর্কে জানতে হলেও আমাদেরকে কম্পিউটার আর্কিটেকচার জানতে হবে। ওকে, সো আমরা আরেকটু জানার চেষ্টা করি, আরও কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করি। তো আরও কিছু বৈশিষ্ট্য যদি আমরা বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হয় প্রথমেই যে আমরা যে কোডটা এখন লিখি, এই কোডটা এখন আমরা লিখি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, তাই তো? তো এই সি ল্যাঙ্গুয়েজে আমরা অনেক কিছুই হচ্ছে খুব নর্মাল ভাষায় লিখে যাই, যেমন একটা যোগ চিহ্ন বসালে যোগ হয়ে যাচ্ছে শুরুর দিকে। বা কম্পিউটার কিন্তু আসলে এইভাবে কাজ করে না, কম্পিউটার কিন্তু যোগ চিহ্ন বোঝে না, ঠিক আছে? তো কম্পিউটারকে আমরা এই যে ভেরিয়েবল লিখে দিই A=5, তো কম্পিউটার আসলে এ মানে কি সেটাও বুঝতে পারে না। তো কম্পিউটারকে বোঝানো হয় কিভাবে? কম্পিউটারকে যে ভাষায় বোঝানো হয় ওইটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বিট লেভেলে এসে একদম মেশিন ডিপেন্ডেন্ট মেশিন ল্যাঙ্গুয়েজ এসে কাজ করে। এই মেশিন ল্যাঙ্গুয়েজে কীভাবে যোগটা হচ্ছে সেটা যদি আমাদের জানতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কম্পিউটার আর্কিটেকচার পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপরের যে আমাদের প্রশ্নটার উত্তর দরকার সেটা হচ্ছে যে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে কীভাবে ইন্টারফেসিং করা হচ্ছে। আমি যে সফটওয়্যারটা লিখি, যে সফটওয়্যার আসলে কি, কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি। এই ইনস্ট্রাকশনগুলো হার্ডওয়্যারে যে কীভাবে কাজ করতেছে, কীভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে, এই যে ইন্টারফেসিংটা, এই রিলেশনটার নাম জানতে হলে আমাদেরকে অবশ্যই কম্পিউটার আর্কিটেকচার জানতে হবে। আমাদের আরও একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে যে প্রোগ্রাম পারফরমেন্স। আমাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রোগ্রাম পারফরমেন্স, আমাদের একটা বড় উদ্দেশ্য হচ্ছে প্রোগ্রাম পারফরমেন্স। আমি একটা সফটওয়্যার তৈরি করলাম, এটা কম্পিউটার একটা প্রোগ্রাম তৈরি করলাম, ওই প্রোগ্রামটার পারফরমেন্স আরও কীভাবে ভালো করা যায়, কীভাবে ওটাকে দ্রুত এক্সিকিউশনে নেওয়া যায়, কীভাবে ওই প্রোগ্রামটা লিখলে সেটা আরও দ্রুত এক্সিকিউট হবে, এটা জানতে হলে অবশ্যই আমাদেরকে কম্পিউটার আর্কিটেকচার জানা লাগবে। এরপরে যে আমাদের বৈশিষ্ট্য জানতে হবে সেটা হচ্ছে যে হার্ডওয়্যার ডিজাইনার যারা যদি ওই যে বললাম যে কালকে যদি আমাদের ইন্টেলে চাকরি হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জানতে হবে যে সে তো হার্ডওয়্যার ডিজাইন করবে, তাই না? তো তাকে অবশ্যই জানতে হবে যে পারফরমেন্স ইমপ্রুভ করতে গেলে তাকে কী স্যাক্রিফাইস করার প্রয়োজন করতে হতে পারে, কোন টপিক হচ্ছে তাকে, ফর এক্সাম্পল কোন টপিক হচ্ছে তাকে মাথায় রাখতে হবে, কোন ইস্যুগুলো তাকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো তাকে অবশ্যই জানতে হবে, তাই না? তাহলেই সে ওই হার্ডওয়্যারটার মধ্যে চেঞ্জ করতে পারবে বা ইমপ্রুভমেন্ট করতে পারবে। একটা জায়গায় ইমপ্রুভমেন্ট করতে গেলে আর এক জায়গায় লস হয়ে যাওয়ার ভালো চান্স আছে। আমরা দেখবো এগুলো ইন ফিউচার এই কোর্সের ভিতরে। তো এই জিনিসগুলো না জানা থাকলে অবশ্যই আমরা সেখানে চেঞ্জ করতে পারবো না। বা আমরা যদি একটা স্ট্যান্ড অ্যালোন সিস্টেম তৈরি করতে চাই, যে তুমি নিজেই একটা সিস্টেম ডেভেলপ করবা, নট নেসেসারিলি যে সেটা কম্পিউটারই হবে, এমবেডেড সিস্টেমও হতে পারে। তো এমবেডেড সিস্টেম তৈরি করতে গেলেও তোমার কোন ফিচার মাথায় রাখতে হবে, কোন হার্ডওয়্যারের টেকনোলজির কোন স্যাক্রিফাইস বা কোন বৈশিষ্ট্য মাথায় রেখে কাজটা করতে হবে, সেগুলো জানতে গেলেও আমাদের আসলে কম্পিউটার আর্কিটেকচার কোর্সের প্রয়োজন পড়বে।
ঠিক আছে। এবং ফাইনালি হচ্ছে যে আজকালকার যুগে নেক্সট যে সিস্টেমগুলো দাঁড়াচ্ছে সেগুলো মোস্টলি হচ্ছে প্যারালাল প্রসেসিংয়ে কাজ করে। তো এই প্যারালাল প্রসেসিং করতে চাইলে সিকুয়েন্সিয়াল থেকে প্যারালাল প্রসেসিংয়ে যে সুইচটা হলো তাতে আসলে কি কি কারণ আছে, কি কি কনসিকুয়েন্সেস হয়, এই জিনিসগুলো সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া পেতে গেলেও আমাদের কম্পিউটার আর্কিটেকচার কোর্সটা জানতে হবে। তো আমরা কম্পিউটার আর্কিটেকচারের চেষ্টা করব যে শেষের দিকে এসে আমাদের এই প্যারালাল প্রসেসিংয়ের একটা বা মাঝখানে পাইপলাইন যখন পড়ানো হবে তখন আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে এই জিনিসগুলো কীভাবে কাজ করে, এটার বেসিক আইডিয়াটা নেওয়া যায় কিনা। ওকে, তাহলে আমরা পরবর্তী টপিকে যাই। তার আগে আমরা এই যে দেখি যে আমরা অনেক কিছু জেনে ফেলছি, তার মানে আমরা আরেকটু বুদ্ধিমান হয়ে গেলাম এই ছেলেটার মতো যাকে দেখা যাচ্ছে। তো এই যে আমরা আরও জানলাম, তো আমাদেরকে এই জানাই শেষ না, কেবল আমরা তারপরেও এই যে বুদ্ধিমান দেখানোর পরেও আসলে আমরা বাচ্চা অবস্থায় আছি, তো আমাদেরকে পরের স্টেপে যেতে হবে। তো পরের স্টেপ শুরু হবে হচ্ছে স্ট্রাকচার দিয়ে, কম্পিউটারের একদম বেসিক স্ট্রাকচার। তো যেহেতু এটা প্রথম টপিক, একদম চ্যাপ্টার 1 বলা যেতে পারে, তো আমরা এই প্রথম স্ট্রাকচার পর্যায়ে একদম বেসিক যে ওভারভিউ, একদম হাই লেভেল যে ওভারভিউ সেটা সম্পর্কে আলোচনা করবো। হাই লেভেল ওভারভিউ মানে কি বোঝাচ্ছি আমরা, একদম যে কয়েকটা কম্পোনেন্টের নাম যদি আমরা বলে দিই তাহলে সেই কম্পোনেন্টগুলো কী কী এটা জানার চেষ্টা করব। এর ভিতরে কিভাবে কাজ করে সেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখব। তো এই মুহূর্তে আমরা একদম ওভারভিউ থেকে কিভাবে কাজ করে সেটা জানার চেষ্টা করব। তো আমাদের কম্পিউটারে যদি আমরা ফাংশনালিটিকে ভাগ করতে চাই বা বুঝতে চাই হার্ডওয়্যার লেভেল থেকে, তাহলে প্রত্যেকটা লেভেল, প্রত্যেকটা কাজকে আসলে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে ফাংশন। প্রথম প্রশ্নটা হচ্ছে যে এটা কি কাজ করে। ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, যে এটা কি কাজ করে, ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্টটা, যে ইউনিটটা আমরা তৈরি করছি সেটা আসলে কি কাজ করে, এবং ওইটা তৈরি করতে আমাদের আসলে কি কি স্ট্রাকচার প্রয়োজন, কোন কোন কম্পোনেন্ট মিলে ওই ফাংশনালিটিটা কাজ করবে, এবং কোন কোন স্ট্রাকচার মিলে আমরা এই ফাংশনালিটিটাকে দাঁড় করাতে পারি। এইভাবেই হচ্ছে প্রতিটা লেভেলের কাজ তৈরি হবে, এবং এই লেভেলগুলো একটার সাথে আর একটা মিলে একটা হাইরার্সিক্যাল স্ট্রাকচার তৈরি হয়, যে হাইরার্সিক্যাল স্ট্রাকচারই পরবর্তীতে পুরো একটা কম্পিউটার বা একটা সিস্টেমের শেপে দাঁড়াবে। প্রত্যেকটা পুরো কম্পিউটারকে আমরা কিছু সাবসিস্টেমে কল্পনা করতে পারি। এই সাবসিস্টেমগুলো কয়েকটা লেভেলের সমষ্টি, প্রতিটা লেভেল একটা নির্দিষ্ট কাজ করে থাকে। ঠিক আছে, প্রতিটা লেভেল একটা নির্দিষ্ট কাজ করে থাকে। এইভাবে প্রত্যেকটা লেভেল একটা আরেকটার সাথে কানেক্ট করেই আমরা পুরো সিস্টেমটাকে দাঁড় করাতে পারি, যেটা পরবর্তীতে আমাদের চাহিদা অনুযায়ী মাল্টিপল কাজ করে দেখাতে পারে। কিন্তু শুরুতে অবশ্যই এটা একটা ছোট কাজই করতে পারে একটা ইউনিট, তাই তো। এরপরে হচ্ছে যে আমরা যদি কম্পিউটারকে আর একটু ভিতরে ঢুকে বুঝতে চাই, এই যে ইন্টার রিলেটেড হাইরার্সিক্যাল যে স্ট্রাকচার, এই যে ইন্টার রিলেটেড হাইরার্সিক্যাল যে স্ট্রাকচার, এগুলো অ্যাবস্ট্রাকশন লেভেল, অর্থাৎ কীভাবে এটা কোনটা কাজ করে সেটা ডিজাইনার জানার পরে সেখান থেকে ডিসিশন নিতে হবে যে সে আসলে কোন স্ট্রাকচারটাকে অ্যাপ্লাই করতে চায়। যেমন আমরা আগে একটা উদাহরণ দিচ্ছিলাম যে একই মাল্টিপ্লিকেশন, হয়তো মাল্টিপ্লিকেশনের জন্য আলাদা একটা ইউনিট তৈরি করা যায়, অথবা মাল্টিপ্লিকেশনটা যোগের ইউনিট দিয়েও করা সম্ভব। আমরা দেখাবো মাল্টিপ্লিকেশন নামে আমাদের একটা পার্ট আছে যেখানে আমরা বিট লেভেল মাল্টিপ্লিকেশন কীভাবে হয় ওখানে একটা উদাহরণ দিব। তখন আমরা দেখবো যে শুধুমাত্র যোগের সার্কিট দিয়েও মাল্টিপ্লিকেশন করা সম্ভব। তো আমরা যোগের সার্কিট দিয়ে মাল্টিপ্লিকেশন করবো নাকি আলাদা একটা ফাস্ট মাল্টিপ্লিকেশনে করার জন্য একটা ইউনিট তৈরি করব, একজন ডিজাইনারকে অবশ্যই এটা জানতে হবে, এবং সেই জানার জন্য তাকে অবশ্যই প্রথমেই তার স্ট্রাকচার, ওই সিস্টেমের ওই লেভেলের স্ট্রাকচার এবং ফাংশন বুঝে নিতে হবে। যখনই সে একটা লেভেল তৈরি করবে, যখনই একটা লেভেলের স্ট্রাকচার এবং ফাংশন সে ডিফাইন করতে পারবে, এটা অবশ্যই ডিপেন্ড করবে, এই লেভেলটা ডিপেন্ড করবে তার আগে যে লেভেলটা ছিল সেই লেভেল কতটা একা একা কাজ করতে পারে, এবং সেই লেভেল কতটা ক্লিয়ারলি মেসেজ দিতে পারে তার উপরের লেভেলকে। তার উপর ডিপেন্ড করবে যে আমরা এইমাত্র যে লেভেলটা ডিজাইন করতে যাচ্ছি সেটা কতটা ভালো হবে বা খারাপ হবে। একটা লেভেল অবশ্যই তার নিচের লেভেলের উপর ডিপেন্ডেন্ট অবস্থা থাকে। নিচের লেভেলটা যত ক্লিয়ারলি মেসেজ দিতে পারবে, ইন্ডিভিজুয়ালি কাজ করতে পারবে, উপরের লেভেলটা তৈরি করা তত সহজ হবে এবং উপরের লেভেলটা ততটা এফেক্টিভ হবে। আচ্ছা, তো এরপরে আমরা আসি আমরা এই দুইটা স্ট্রাকচার এবং ফাংশনকে এখন ব্যাখ্যা করতে যাচ্ছি। এক এক করে আমরা এর প্রত্যেকটা এই দুইটা কম্পোনেন্টের ভিতরে কিছু ওভারভিউ আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমে আমরা ফাংশনের দিকে তাকাই, যে একটা কম্পিউটারের একটা ফুল কম্পিউটারকে বা কম্পিউটারের প্রত্যেকটা ইউনিট বা কম্পোনেন্টকে আলাদা আলাদা ফাংশনে ভাগ করা যায়। প্রতিটা ফাংশন মোটামুটি 4টা কমন ভাগে ভাগ করা সম্ভব। একটা হচ্ছে ডেটা প্রসেসিং, দেন হচ্ছে ডেটা স্টোরেজ, ডেটা মুভমেন্ট, কন্ট্রোল। অর্থাৎ আমাদের কম্পিউটারের ভিতরে বা কম্পিউটার
বলতেছি আমি বারবার, যদি আসলে এখানে আমাদেরকে কম্পিউটার না সিস্টেম চিন্তা করতে হবে। নাও আমাদের কম্পিউটার আর্কিটেকচার হলেও আসলে এখন আর কম্পিউটার বলে ইন্ডিভিজুয়ালি কিছু নাই। প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং এমবেডেড সিস্টেমও একটা ছোট কম্পিউটারের মতোই, যদিও সেটা কম্পিউটার না, তার মাল্টিপারপাস কাজে ব্যবহৃত হয় না, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল কাজ করলেও আসলে সেটা একটা সিস্টেম। তো আমি যদি কম্পিউটার বলেও থাকি, আসলে আমাদেরকে কল্পনা করে নিতে হবে যে কোনো এই ধরনের সিস্টেম তৈরি করার জন্যই এই যে আমরা টপিকগুলো পড়াচ্ছি এগুলো অ্যাপ্লিকেবল হতে পারে। তো একটা সিস্টেমের যদি আমরা প্রতিটা মডেল বা কম্পোনেন্টকে চিন্তা করি, ওই কম্পোনেন্টগুলোকে মোটামুটি 4টা ফাংশনে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেটাকে প্রসেস করার জন্য, একটা ডেটা স্টোর করার জন্য, একটা হচ্ছে শুধু স্টোর বা প্রসেসই না, দেখা যাচ্ছে যে সেটা হয়তো একটা পেন ড্রাইভ থেকে আর একটা পেন ড্রাইভে চলে যাবে ডাটা শুধুমাত্র মুভ করানোর জন্য। আবার একটা হতে পারে কন্ট্রোল, অর্থাৎ কোথায় যাবে ডাটা, ওই জিনিসটাকে ডেটা কোথায় যাবে বা অন্য কোনো ধরনের ইনস্ট্রাকশন যদি আমি দিয়ে থাকি সেটা কিভাবে কাজ করবে, তার জন্য একটা ইউনিট বা কম্পোনেন্টের প্রয়োজন পড়তে পারে। সেই ধরনের ফাংশনকে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ফাংশন। আচ্ছা, তো আমরা একটু ছবির দিকে তাকাই, যে আমরা এই মাত্র যে 4টা বললাম ওই 4টা ইন্টারনালি কানেক্টেড অবস্থা থাকে। যেমন প্রথমে হচ্ছে ডাটা বাইরে থেকে ইনপুট আউটপুটের জন্য পাস করানো যেতে পারে, যেমন আমরা একদম উপর থেকে দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে ডাটা ইনপুট আউটপুট হতে পারে, এটা বাইরে থেকে, বাইরের এনভায়রনমেন্ট থেকে ডাটা ভিতরে ঢুকতে পারে। সেখান থেকে ডাটা মুভ করে আমাদের কন্ট্রোল মেকানিজম আসবে। এই কন্ট্রোল মেকানিজম থেকে ডিসিশন হবে যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিছি সেটা কি আসলে ডাটা স্টোরেজের জন্য নাকি হচ্ছে ডাটা প্রসেস করার জন্য। এমনও হতে পারে যে প্রসেস করে আবার স্টোরে ফিরে গেল, কিংবা হতে পারে প্রসেস করে, আমরা দেখাবো এখনই যে ফাংশনালিটি কতভাবে কাজ করতে পারে। তো এই যে আমরা 4টা নাম বললাম আগে, এই 4টা আসলে এইভাবে কানেক্টেড থাকে যে আমরা বাইরের সিস্টেমের সাথে কন্ট্রোল মেকানিজমের কানেকশন করাবো। এই কন্ট্রোল মেকানিজম হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনের উপর ভিত্তি করে ডিসিশন নেবে যে সেটা কি শুধুমাত্র স্টোরেজে যাবে নাকি সেটা হচ্ছে আমার প্রসেসিং করবে, প্রসেসিংয়ের কি আদৌ দরকার আছে কিনা, তার উপর ভিত্তি করে আমাদের ফাংশনগুলো ডিফাইন্ড হবে। আচ্ছা, তো আমরা দেখি চার রকমের ফাংশন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে ডেটা মুভমেন্ট, যেখানে হচ্ছে ডেটা আসবে, এসে কন্ট্রোল থেকে ঘুরে চলে যাবে, অর্থাৎ এখানে কোনো রকম প্রসেসিং হচ্ছে না বা এটা সিস্টেমের মধ্যে থেকেও যাচ্ছে না, শুধুমাত্র শর্ট টার্মের জন্য এখান থেকে ডেটা পাস করানো হচ্ছে। এটার উদাহরণ এরকম হতে পারে যে আমি এক পেন ড্রাইভ থেকে ডাটা নিয়ে আর এক পেন ড্রাইভের মধ্যে শুধুমাত্র ডেটাটা পাস করে দেবো, ঠিক আছে। দেন আমরা আরেকটার দিকে যাই, আমরা পরের উদাহরণে যাই, ফাংশনাল উদাহরণে। একটা হতে পারে ডেটা স্টোরেজ, অর্থাৎ আমরা বাইরে থেকে ডেটা নিলাম, মুভমেন্ট থেকে করলাম, এখান থেকে এসে কন্ট্রোল হয়ে, যেহেতু আমি ইনস্ট্রাকশনে বলছি যে হচ্ছে লং টার্ম স্টোরেজ হবে, সেখান থেকে এসে আমার হচ্ছে কোথায় চলে গেল, স্টোরেজে চলে গেল। স্টোরেজ মানে হচ্ছে পার্মানেন্ট হতে পারে, ইভেন টেম্পোরারিও হতে পারে, কোনো কারণে হয়তো সাময়িকভাবে ডাটা রাখার প্রয়োজন পড়লো। এটা হচ্ছে শর্ট টার্ম লং টার্ম দুই রকম ডেটা স্টোরেজই পসিবল। আচ্ছা, এরপরে যে ফাংশনাল রিভিউটা আছে সেটা হচ্ছে প্রসেসিং। কোথা থেকে প্রসেসিং? বাইরে থেকে না এসে এটা হচ্ছে আমার ভিতরে স্টোরেজে যে ডাটাটা ছিল সেটা থেকে প্রসেসিং। আবার সেখান থেকে আমি একটা ইনস্ট্রাকশন বা কমান্ড দিলাম, যেটা হচ্ছে কন্ট্রোল ইউনিট ঘুরে আমার কোথায় যাবে, প্রসেসিংয়ের কাছে যাবে। এই প্রসেসিং কে করবে? নর্মালি প্রসেসিং করে হচ্ছে সিপিইউ, কম্পিউটার যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা যে মাইক্রো প্রসেসরটা থাকে সেই ওখানে প্রসেসিং করলো। এমন হতে পারে যে আমি একটা ছবি সাইজ কমাতে দিলাম, তো ছবিটা হচ্ছে আগে থেকেই কম্পিউটারে স্টোর করা ছিল, সেই স্টোর থেকে ইনস্ট্রাকশন পেয়ে কন্ট্রোল ইউনিটের কাছে আসলো। কন্ট্রোল ইউনিট জানে যে এই ইনস্ট্রাকশন পেলে কী করতে হবে, সে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের কাছে সকল প্যারামিটার সহ পাঠাই দিল। প্যারামিটার বলতে আমি বুঝাচ্ছি যে হয়তো কতটুকু কম্প্রেস করা হবে সেটা হয়তো কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন দেখে ডিফাইন করে দিল। এই যে ডিসিশনের কাজগুলো কন্ট্রোল ইউনিট করলো, প্রসেসিংয়ের কাছে আসলো, প্রসেসিং কাজটা পারফর্ম করে দিল, ছবিটার সাইজটা কমাই দিয়ে আবার ব্যাক করালো, টাকাটা ব্যাক করে নিয়ে আমার হচ্ছে স্টোরেজ ইউনিটে সেভ করে দিল। তো এটা একটা ফাংশনাল কাজ হতে পারে যে আমার কীভাবে কম্পিউটার স্টোরেজ থেকে ডেটা নিয়ে প্রসেস করে আবার ফেরত দেয়। আর ফাইনালি আমাদের 4 নাম্বার যেটা হতে পারে সেটা হচ্ছে যে বাইরের যে ইনপুট আউটপুট আছে ওই ইনপুট আউটপুট থেকে যদি আমরা সরাসরি ডাটা নিয়ে সেটাকে প্রসেস করি। যেমন আমার বাইরে থেকে আমরা ডাটা দিলাম, হয়তো পেন ড্রাইভ থেকে কিবোর্ড থেকে কোনোভাবে ডাটা পাস করালাম, সেটা কন্ট্রোল ইউনিটের কাছে আসলো, কন্ট্রোল ইউনিট ইনস্ট্রাকশন দেখে জানলো যে ওটাকে প্রসেস করতে হবে, সিপিইউর কাছে গেল, প্রসেস করে নিয়ে সেটা আবার কম্পিউটারে এনে সেভ করতে পারে। অনেক সময় আবার এখান থেকে বাইরে ফেরত যেতে পারে, যেতে পারে, এটাও একটা পসিবিলিটি হতে পারে। আচ্ছা, তো এই চার রকমের আমাদের হচ্ছে ফাংশনালিটি কম্পিউটার ফাংশন পসিবল।
আচ্ছা, তো ফাংশনালিটি নিয়ে কথা শেষ হলো। আমরা একটু এবার স্ট্রাকচারের দিকে যাই। কিছু আমরা একদম একদম টপ লেভেলের এই চ্যাপ্টার, যেহেতু আমাদের কেবল শুরু হচ্ছে আমাদের কোর্সটা, তো আমরা একদম টপ লেভেল থেকে কম্পিউটারের আর্কিটেকচার বোঝার চেষ্টা করবো। এগুলো আমরা কম্পিউটার ফান্ডামেন্টালস কোর্সের মধ্যে কিছুটা হয়তো দেখে রাখছি। তারপরও আজকে আমরা আরেকবার রিভিশন দিব বা দেখব, বা নতুন কোনো টার্ম যদি আসে আমরা জানার চেষ্টা করব। তো একটা কম্পিউটারকে এই হচ্ছে আমাদের একটা বেসিক কম্পিউটার যদি আমরা চিন্তা করি, তাহলে এই কম্পিউটারের সাথে কি কানেক্টেড থাকে? পেরিফেরালস কানেক্টেড থাকে। পেরিফেরালস মানে কি? বাইরের থেকে কোনো যদি ডিভাইস থেকে থাকে, যেমন ইনপুট আউটপুট ডিভাইস, ফর এক্সাম্পল হতে পারে যে সেটা পেন ড্রাইভ, মাউস, কিবোর্ড, এই যে পেরিফেরালসগুলো কানেক্টেড থাকে, এবং হতে পারে কমিউনিকেশনস লাইন, ওয়াইফাই, কোনো রকম তার দিয়ে হয়তো কোনো ডিভাইস, এক্সটার্নাল ডিভাইস কানেক্ট করা আছে। এই যে কমিউনিকেশনস লাইন, এগুলো দিয়ে একটা কম্পিউটারের সাথে কানেক্ট থাকে। এবং কম্পিউটারের ভিতরে যে কম্পিউটারকে যদি আমরা একটা ওভারভিউতে ভাগ করি, কিছু বেসিক কম্পোনেন্টে ভাগ করি, তো আমরা আসলে 4 রকম বেসিক কম্পোনেন্টের কথা বলতে পারি। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, অর্থাৎ মাইক্রো প্রসেসরও বলে থাকি আমরা নর্মালি। তো এই সিপিইউ হচ্ছে আমাদের সব কাজকর্ম করে। কম্পিউটারের উপর যত রকম প্রসেসিং হয়, যে কাজই করে থাকি না কেন আমরা, মুভি দেখা, গান শোনা, গেম খেলা, যে কাজই করি, ওটার ফাইনাল যে এক্সিকিউশনগুলো সবই সিপিইউর ভিতরে হয়। আমরা কম্পিউটারের প্রথম কম্পোনেন্ট হিসেবে সিপিইউকে চিন্তা করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে মেইন মেমোরি। মেইন মেমোরি কি? কম্পিউটারের মেমোরি অনেক ভাগে ভাগ করা যায়। কম্পিউটার মেমোরি অনেক ভাগে ভাগ করা যায়। যেমন কম্পিউটারকে বেসিক্যালি হচ্ছে যে মেমোরিগুলো আমরা জানতে পারি বা যে মেমোরিগুলো আমরা দেখে থাকি, সেগুলো হচ্ছে র্যাম, তারপরে হচ্ছে হার্ড ডিস্ক, তারপরে হচ্ছে আমাদের রেজিস্টার মেমোরি আছে, এবং হচ্ছে একই সাথে ক্যাশ মেমোরি। তো এই কম্পিউটার হায়ারার্কি আমরা হয়তো অন্য কোনো একটা চ্যাপ্টারে জানবো। আপাতত আমরা যদি একটু ওভারভিউ সংক্ষেপে বলার চেষ্টা করি, তাহলে হার্ড ডিস্ক লেভেলটা আমরা খুব বেশি ইউজ করে থাকি, যেখানে আমাদের ডেটা পার্মানেন্টলি স্টোর করে হিসাবে রাখা হয়, বা আমরা এটা পার্মানেন্টলি স্টোর করার জন্য ব্যবহার করে থাকি। তো এই যে হার্ড ডিস্কটা হচ্ছে মেইনলি কম্পিউটারের অংশ না, এটাকে আসলে বাইরের একটা টুল হিসেবে, কাইন্ড অফ পেরিফেরালস হিসেবে ইউজ করা হয়। মেইন যে কম্পিউটারের ভিতরে যে মেমোরিটা ব্যবহৃত হয় মোস্টলি, সেটা হচ্ছে মেইন মেমোরি বা র্যাম। এখনকার আধুনিক কম্পিউটার ক্যাশ মেমোরিকেও ব্যবহার করে, এবং রেজিস্টার হচ্ছে সিপিইউর ভিতরেরই একটা পার্ট। সো ওই দুটো কম্পিউটারের মধ্যে থাকবেই। তবে সেকেন্ডারি মেমোরিটা আসলে কম্পিউটারের মেইন পার্ট হিসেবে ধরা হয় না, যার কারণে এই ছবির মধ্যে দেওয়া হয়নি। মেইন মেমোরিটা হচ্ছে সবসময় র্যাম। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা একটু নিচে যাই। ইনপুট আউটপুট কিছু ডিভাইস থাকবে। যেমন আমরা কম্পিউটার আসলে এই যে প্রসেসিং করবে, এই প্রসেসিংয়ের জন্য তো ডেটাটা আসতে হবে। কোনো একটা ইভেন্ট ঘটনা ঘটতে হবে। হয়তো আমি কোনো একটা ইনস্ট্রাকশন লিখে দিচ্ছি, কিংবা মাউস থেকে একটা ক্লিক করতেছি, এই যে মাউসের একটা ক্লিক, এটা হচ্ছে একটা ইভেন্ট। এই ধরনের ইভেন্ট আসলে প্রসেস করার জন্যই সিপিইউ কাজ করে। অবশ্যই আমার একটা ইনপুট আউটপুট বা কোনো একটা সোর্স থেকে, কোনো একটা সিস্টেম থেকে আমার এই মেসেজটা আসতে হবে। তো এই জন্য কম্পিউটারের একটা বেসিক কম্পোনেন্ট হচ্ছে ইনপুট আউটপুট ডিভাইসেস। এবং ফাইনালি মাঝখানে যে বড় করে যেটা দেওয়া আছে, যেটা মাঝখানে রাখার কারণই হচ্ছে যেটা সবার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে সিস্টেম ইন্টার কানেকশন। এটা হচ্ছে সোজা বাংলায় তার। যে তার দিয়ে আমরা কানেক্ট করি কম্পিউটারের প্রত্যেকটা কম্পোনেন্টকে, ওটাকে আমরা বলতেছি সিস্টেম ইন্টার কানেকশন। এর আর এক নাম হচ্ছে বাস। আমরা কম্পিউটারের ক্ষেত্রে প্রত্যেকটা তারকে বাস বলবো, বাস হিসাবে চিনবো, বাস। তো এই যে বাস দিয়ে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টকে একজনের সাথে আরেকজনের কানেকশন দেওয়া হয়। এটা হচ্ছে মোটামুটি একটা কম্পিউটারের বা একটা সিস্টেমের, যে কোনো একটা কম্পিউটার টাইপের যে সিস্টেমগুলো এমবেডেড সিস্টেম বলা যেতে পারে, বা সরাসরি কম্পিউটার আমরা বলতে পারি, এর যে টপ লেভেল স্ট্রাকচার, সেটা হচ্ছে এই স্লাইডটা দিয়ে আমরা প্রকাশ করলাম 4টা কম্পোনেন্ট দিয়ে। তারপর আমরা একটু ব্যাখ্যা করি এই যে 4টা কম্পোনেন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা বললাম, সেটা হচ্ছে সিপিইউ। এই সিপিইউকে আবার আমরা একটু ওভারভিউ দিয়ে চেনার চেষ্টা করি। এই সিপিইউর মধ্যে আমরা যে কম্পোনেন্টগুলো থাকে তাকে মোটামুটি 4টা ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার কি? আমাদের যে সেকেন্ডারি মেমোরি, এই মেমোরি হচ্ছে খুবই স্লো। তো এই মেমোরি থেকে যদি সিপিইউ কাজ করার চেষ্টা করে, তাহলে আমাদের কম্পিউটার খুবই স্লো হয়ে যাবে। কারণ ওই ম্যাগনেটিক ডিস্ক যেটা ব্যবহার করা হয়, সেখান থেকে ডেটা সিপিইউতে নেওয়া খুবই হচ্ছে স্লো কাজ করে। ডেটা পাসিং খুবই স্লো স্পিডে কাজ করে। তো এর জন্য আমাদের কম্পিউটারে কিছু স্পেশাল মেমোরি ইউজ করা হয়, যেগুলো তুলনামূলক ফাস্ট হয়ে থাকে। তার একটা হচ্ছে ক্যাশ মেমোরি, আর একটা হচ্ছে রেজিস্টার। এই রেজিস্টার মেমোরিটাই হচ্ছে সিপিইউর মধ্যে থাকে। কিছু স্পেশাল পারপাস রেজিস্টার থাকে, কিছু ডেডিকেটেড রেজিস্টার থাকে। এই রেজিস্টার থেকেই হচ্ছে আলটিমেটলি ডাটা সিপিইউতে পাস করানো হয়, সিপিইউর বাকি সার্কিটগুলো পাস করানো হয়। অর্থাৎ প্রথম সেকেন্ডারি মেমোরি থেকে র্যামে আসে ভ্যালু, র্যামে ডেটা আসে, সেই র্যাম থেকে নিয়ে আমরা ক্যাশ মেমোরিতে পাঠাই। যদিও শুরুর দিকে ক্যাশ মেমোরি ছিল না, শুরুর দিকে বেশিরভাগই ছিল হচ্ছে আমাদের সরাসরি রেজিস্টার পর্যায়ে, রেজিস্টারের সাথেই
কন্ট্যাক্ট করে কাজ করানো হয়। এবং তারপরে হচ্ছে র্যামকে দেখা যায়, র্যামের বিভিন্ন পার্টস লাগানো শুরু হয়, তারপরে ক্যাশ মেমোরি আসে। আর সেকেন্ডারি মেমোরি আমরা বললাম যে মেইন কম্পিউটারের অংশ হিসেবে আসলে ধরা হয় না, ওটা বাইরে থেকে একটা কানেকশন দিয়ে লাগানো হয় মাত্র ডেটা পারমানেন্টলি স্টোর করার জন্য। আচ্ছা, তো এই যে রেজিস্টার, এটা তুলনামূলক অনেক ফাস্ট হয়, যেটা সিপিইউর সাথে পাল্লা দিয়ে ডাটা পাস করাতে পারে, অনেক দামি হয় এবং খুব তুলনামূলক ছোট হয়। দেখা যায় যে 16 বিটের হয়তো 8টা রেজিস্টার আছে, খুবই ছোট। অথবা দেখা যায় যে 16 বিটের 16টা রেজিস্টার আছে, অথবা 8 বিটের 16টা রেজিস্টার আছে। খুবই অল্প পরিমাণের মেমোরি হয়ে থাকে, এটা সিপিইউতে পাস করানোর জন্য ব্যবহৃত হয়। সেকেন্ড যে কম্পোনেন্টটার কথা আমরা বলবো, আমরা একটু নিচ থেকে আসি। কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট হচ্ছে যে আমার যে ডেটাটা আসছে রেজিস্টার থেকে, যে ইনস্ট্রাকশন পাওয়ার পরে ওইটা আসলে কি হবে, কি ধরনের প্রসেসিং হবে, বা ওইটার উপর আসলে কি ধরনের কাজ করা উচিত, সেটার জন্য হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট আমরা পরের স্লাইডে আরেকটু ডিটেলসে দেখাবো। সো আমরা এটা আপাতত রেখে দিই। আপাতত আমরা বোঝার চেষ্টা করি যে আসলে কি ধরনের কাজ হবে, কোথায় যাবে ভ্যালু, সেখান থেকে গেলে আসলে কি কাজ করা হবে, সেখান থেকে আউটপুটটা কী হবে এবং নিয়ে আবার কোথায় রাখবে বা কোথায় পাঠাবে। এই যে ডিসিশনগুলো, যে সার্কিটগুলো এই কাজগুলো সম্পন্ন করে থাকে, সেই কম্পোনেন্টগুলোর নামে আমরা বলতেছি হচ্ছে কন্ট্রোল ইউনিট। এটাও মাল্টিপল কম্পোনেন্টের একটা সমষ্টি হিসেবে দেখা যেতে পারে বা চিন্তা করা যেতে পারে। এরপরে আমাদের আরেকটা ইউনিট, সেটা হচ্ছে সিপিইউর মধ্যে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট যদি আমরা ঘোষণা করতে যাই, তাহলে সেটা হবে হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট বা এএলইউ। এই অ্যারিথমেটিক লজিক ইউনিটই হচ্ছে সেই ইউনিট যেখানে সব রকম যোগ বিয়োগ গুণ ভাগ এবং যত রকম প্রসেসিং কম্পিউটার করতে পারে সবগুলো এক্সিকিউট হয়। এই যে আমরা বর্তমানে কম্পিউটারটা মুভি দেখি, গান শুনি, এগুলো কিন্তু আসলে এই এএলইউ পর্যায়ে যেই কাজ করে। প্রথমে আমরা বড় কোনো একটা সফটওয়্যার তৈরি করি, ওই সফটওয়্যার কিছু ইনস্ট্রাকশন দেয়, ওই ইনস্ট্রাকশনগুলোকে খুবই ছোট ছোট লেভেলের ইনস্ট্রাকশনে ভাগ করে ফেলা হয়, যেগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়, যেগুলো মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট হয়। মেশিন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র বিট বোঝে, 0 আর 1। এই 0 আর 1গুলো এই অ্যারিথমেটিক লজিক ইউনিট এএলইউতে এসে আলটিমেটলি কাজ পারফর্ম করে। তো এই সিপিইউর একটা অংশ হচ্ছে এই এএলইউ। আমরা এএলইউ হয়তো আরও ডিটেলসে পড়াবো কোনো একটা চ্যাপ্টারে। এবং ফাইনালি আমাদের এই মাঝখানে ঠিক সেই আবার একই, যে সবগুলোকে কানেকশন রাখার জন্য আমাদের ইন্টার কানেকশন সিস্টেমের প্রয়োজন হয়। কিছু তার লাগে, যার নাম আমরা বলতেছি বাস, এটাকে বলতেছি আমরা ইন্টারনাল সিপিইউ ইন্টার কানেকশন। আচ্ছা, ফাইনালি আমরা বলেছিলাম যে আমরা ওই একটা কন্ট্রোল ইউনিটকে আমরা আরও ব্যাখ্যা করার চেষ্টা করব। কন্ট্রোল ইউনিটের ভিতরের জিনিসগুলোকে আমরা আরও 3 ভাগে ভাগ করতে পারি, বা 3ভাবে হাই লেভেলে বলতে পারি। একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, এখানে লগ ইন লেখা আছে, এটা বইয়ের স্লাইড, ভুল লেখা আছে, লজিক, সিকোয়েন্সিং লজিক। একটা হাই লেভেল আমরা বলতে পারি যে কন্ট্রোল ইউনিটের একটা কম্পোনেন্ট, প্রথমটা হচ্ছে সিকোয়েন্সিং লজিক, অর্থাৎ যে সার্কিটগুলো আমরা তৈরি করে দিব, যে ডিসিশন নিবে যে আসলে কোথায় যাবে, ডেটা কোথায় যাবে, সেই ডিসিশনগুলো। কন্ট্রোল মেমোরি থাকে, এখানে কিছু মাইক্রো ইনস্ট্রাকশন বলা হয়, আমরা মাইক্রো ইনস্ট্রাকশন এই কোর্সের শেষের দিকে হয়তো পড়াবো। তো মাইক্রো ইনস্ট্রাকশনগুলোর মধ্যে সেফ থাকে যে কী ধরনের ডাটা আসলে এবং কী ইনস্ট্রাকশন আসলে কী ধরনের কাজ পারফর্ম করতে হবে, সেটার জন্য সেই যে ইনফরমেশনগুলো সেভ করে রাখার জন্য একটা মেমোরির দরকার পড়ে, তাকেই বলতেছি আমরা কন্ট্রোল মেমোরি। এবং এই কাজগুলো পারফর্ম করার জন্য, কন্ট্রোলিংয়ের কাজগুলো পারফর্ম করার জন্য যে সার্কিটরি দায়ী, তাকে আমরা বলতেছি হচ্ছে সিকোয়েন্সিং লজিক। এবং মাঝখানে থাকে হচ্ছে কিছু রেজিস্টার, কন্ট্রোল ইউনিটের নিজস্ব কিছু রেজিস্টার এবং ডিকোডার্স, অর্থাৎ একই সার্কিট দিয়ে যাতে মাল্টিপল কাজ করানো যায় সেই জন্য থাকে হচ্ছে ডিকোডার্স এবং কন্ট্রোল ইউনিটের নিজস্ব কিছু রেজিস্টার। তো এই কন্ট্রোল ইউনিট ইন ডিটেলসে আমরা আরও এই কোর্সের কোনো একটা পর্যায়ে পড়াবো। তো এই আমাদের শুরুর দিকের কথাবার্তা হয়ে গেল, একদম ইন্ট্রোডাকশন পর্যায়ে, একদম বেসিক পর্যায়ে আমরা বললাম যে আসলে কম্পিউটার আর্কিটেকচার কী জিনিস, কম্পিউটার আর্কিটেকচার আমরা কেন পড়তেছি, কেন এই কোর্স প্রয়োজন। আমরা পড়ালাম হচ্ছে যে কম্পিউটার আর্কিটেকচার থেকে আমরা কী কী জানতে পারবো। আমরা সাথে সাথে শুরু করে দিছি যে কম্পিউটারকে বেসিক যদি কিছু ভাগে ভাগ করতে বলা হয় এবং বেসিক কিছু কম্পোনেন্টের নাম বলতে বলা হয়, সেগুলো আসলে কী হতে পারে। আমরা বললাম প্রত্যেকটা কম্পোনেন্ট বা প্রত্যেকটা লেভেল, কম্পিউটারের কাজগুলোকে যদি লেভেলে ভাগ করা হয়, আমরা বললাম প্রত্যেকটা লেভেলের 2টা বৈশিষ্ট্য থাকে, একটা স্ট্রাকচার এবং একটা ফাংশনাল ইউনিট বা ফাংশনস। প্রত্যেকটা স্ট্রাকচারকে ব্যাখ্যা করার জন্য 2টা জিনিসের প্রয়োজন পড়ে, একটা হচ্ছে স্ট্রাকচার আর একটা হচ্ছে ফাংশনস। তো এই স্ট্রাকচারকে আমরা আবার ভাগ করে বললাম যে প্রত্যেকটা কম্পিউটারের পার্টসের যদি বেসিক যে পার্টসগুলো আছে আরও জটিল কমপ্লেক্স স্ট্রাকচার হয়, তো আমরা একদম বেসিকে যদি ভাগ করে কয়েকটা নাম বলতে চাই, তাহলে সেগুলো কি হবে সেটা বললাম। এবং ওভারঅল কম্পিউটারের কাজকে কয়েক ভাগে বা কত ফাংশনে ভাগ করা যায় তার একটা বর্ণনা বললাম। যেমন 4টা ভাগের কথা আমরা বলছি, মুভমেন্ট, স্টোরেজ, কন্ট্রোলিং অ্যান্ড হচ্ছে মুভমেন্ট বলছি, প্রসেসিং অ্যান্ড স্টোরেজ, সাথে হচ্ছে কন্ট্রোলিং। এই 4টা ভাগের কথা আমরা জানালাম ফাংশন হিসেবে।
একই সাথে হচ্ছে আমরা স্ট্রাকচারের কথা বললাম এই চ্যাপ্টারে, যে ওই যে বেসিক যে স্ট্রাকচারে যদি ভাগ করা যায়, আমরা এই 4টা ফাংশনসের কথা বলছিলাম। এবং একই সাথে যদি আমরা বেসিক স্ট্রাকচারের কথা বলি, তাহলে আমরা শুরুতে কম্পিউটারকে 4টা স্ট্রাকচারে ভাগ করে দেখিয়েছিলাম যে এই 4টা ভাগে ভাগ করানো যায়। এবং পরবর্তীতে আমরা সেখান থেকে সিপিইউটাকে স্পেশালি আবার 4টা ভাগে নাম নিয়ে দেখাইছি, যে এর ভিতরে যে ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট থাকে সেগুলো কী কী। এবং কন্ট্রোল ইউনিটের জন্য আমরা আবার 3টা স্ট্রাকচারের কথা বলছি, যে যদি কন্ট্রোল ইউনিটকে আমরা সংক্ষেপে তাদের কাজের ভিত্তিতে ভাগ করে থাকি, তাহলে সেগুলো কী কী: সিকোয়েন্সিয়াল লজিক, কন্ট্রোল ইউনিট, রেজিস্টার্স অ্যান্ড ডিকোডার্স, এবং একই সাথে হচ্ছে কন্ট্রোল মেমোরি। তো আমাদের প্রথম চ্যাপ্টার বা প্রথম টপিক মোটামুটি শেষ। পরবর্তী টপিকে দেখা হচ্ছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ।